হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা, আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। যারা যারা লাইভে জয়েন করেছো আমাকে একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। একজন জিজ্ঞেস করছে, ভাই কি খবর? আমার খবর তো ভালো, তোমার কি খবর বলো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ফিজিক্সের দ্বিতীয় পত্রের একদম সর্বশেষ অধ্যায়ে। সো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। অধ্যায়টা খুবই মজার, যারা চলতরিক স্পেশালি পড়ে ফেলছে তাদের জন্য আসলে খুবই মজার হবে। সো এই অধ্যায়টা পড়তে হলে বেসিক কিছু জানা লাগবে, কারণ অন্যান্য অধ্যায় যেগুলো আমরা আগে পড়ছি সেগুলোর অনেকগুলাই আগে যদি কিছুই না জানা থাকো তাহলে তুমি পড়তে পারো, কিন্তু এই সেমিকন্ডাক্টর অধ্যায়টা এখানে যেহেতু সার্কিট সলভ করতে হবে আমাদের, সো বেস্ট হয় তুমি আগে চলতরিতের ক্লাসগুলো করো। এফআরবিতে আমি যে চলতরিতের 3টা ক্লাস নিছি সেই চলতরিতের 3টা ক্লাস করো, তারপর হচ্ছে তুমি সেমিকন্ডাক্টরের ক্লাসটা করো, তাহলে সবগুলা টপিক তুমি খুব সুন্দর করে বুঝে যাবা। ঠিক আছে? সো যারা চলতরিত করো নাই এখনো, মনে করো তুমি আগে চলতরিত পড়ো নাই বা আমার ক্লাস করো নাই, সো এই ক্লাসটা লাইভে করতেছো, তোমাদের বলবো এই সময়টাতে তুমি চলতরিতের ক্লাসটা করে ফেলো, এই ক্লাসটা আগামীকালকে করো। ঠিক আছে? সো আগে চলতরিতটা পড়ে ফেলবা। ওকে, এই অধ্যায়ে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এবং এমসিকিউ এগুলা বেশি আসে হচ্ছে ডায়োড থেকে, আর সৃজনশীল বেশি আসে ট্রানজিস্টর থেকে। সৃজনশীল সবচেয়ে বেশি আসে ট্রানজিস্টর সলভ থেকে, ট্রানজিস্টরগুলো সলভ করা শিখতে হবে, যেটার জন্য আমাদের চলতরিত লাগবে। এখন আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আমাদের এই অধ্যায়ে 2টা ক্লাস আসবে। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ডায়োড, ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা পড়বো ট্রানজিস্টর। এই অধ্যায়ের আরেকটা পার্ট আছে তোমরা জানো, যেটা বলি আমরা ইলেকট্রনিক্স, যেখানে মূলত অ্যান্ড গেট, অর গেট, নর গেট এগুলো আছে। অ্যান্ড এগুলো যদি না পারো তোমাদের বাসায় যায় পিঠে আসা উচিত, কারণ তোমাদের আইসিটি 3 নাম্বার অধ্যায়ে আমি খুব ভালো করে তোমাদের ওই জিনিসগুলো একদম পারফেক্টলি শেষ করে দিয়েছি। ঠিক আছে? ওকে, সো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডায়োড। আমি আগে বলতেছি, যারা চলতরিত পারো বা আমার চলতরিতের এফআরবির ক্লাসগুলো করছো, তোমাদের জন্য ট্রানজিস্টর সলভ করা বা ডায়োড সার্কিট সলভ করা একদম বা হাতের খেলা হবে। ঠিক আছে? যে কোনো ট্রানজিস্টর, এটা যত অ্যাডভান্সই হোক তুমি সলভ করতে পারবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। কারণ তুমি কি করতে পারো? সার্কিট ধরে হাঁটতে পারো, যেটা তোমাদের চলতরিতে শিখাইছি। সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের চলতরিতে শিখাইছি। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে হেঁটে যেতে হয়, যেটা তোমাদের শিখাইছি। সো এই জিনিসগুলো ক্লিয়ার আছে তো সবার? বলো, ক্লিয়ার থাকলে আমরা শুরু করবো হচ্ছে আজকে সেমিকন্ডাক্টর এই অধ্যায়টা। আমাদের আজকের ক্লাসটা বেশি বড় হবে না, আশা করি 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, বা বড় জোর 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট। ঠিক আছে? বলো সবাই রেডি কিনা আজকের ক্লাসটা শুরু করার জন্য? তাইলে আমরা শুরু করব। একজন তার বন্ধুকে বলছে ফেসবুকে যে কেউ আমাকে মেনশন করে না, বন্ধুদের বাসায় যায় পিড়াও। ঠিক আছে? ওকে, রেডি সবাই শুরু করার জন্য? ওকে, সো এই অধ্যায়ে মোট 2টা ক্লাস আসবে আমাদের। সো সব কিছু বলে ফেললাম যে এই অধ্যায়ের মোট জিনিসপত্রগুলো। এখন আগে থেকে যে দেখি যে কি কনসেপ্ট আসলে জানা লাগবে আমাদের, আগের কি কি কনসেপ্ট এই অধ্যায় পড়তে গেলে বা শুরু করতে গেলে আমাদের জানা লাগবে। প্রথম কথা, যেই কনসেপ্টটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে আমরা পড়ছি বিভিন্ন কনসেপ্ট আমাদের এই অধ্যায়ে লাগবে। আমি জাস্ট কোর কনসেপ্টগুলো বলতেছি, যেই কনসেপ্টগুলো আমাদের জানা লাগবে। ঠিক আছে? যেই কনসেপ্টগুলো আমাদের জানা লাগবে, মাস্ট জানা লাগবে এই অধ্যায়ের জিনিসগুলো বোঝার জন্য। এখন এটা হচ্ছে কেমিস্ট্রির কনসেপ্ট। তুমি জানো যে এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ, এটা মনে করো নিউক্লিয়াস। বলো তো কোন কক্ষপথে শক্তি বেশি থাকে? কোন কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি বেশি থাকে বলো? 1 নাম্বার না 2 নাম্বার? বা উপরের শক্তি স্তরের এনার্জি বেশি নাকি কম? বলো তো উপরের শক্তি স্তরের এনার্জি বেশি নাকি কম? উপরের শক্তি স্তরের এনার্জি বেশি নাকি কম? সবাই এক বলতেছো কেন? কেন তোমরা পড়ছো না? ওই যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাভ দেয়, কেমিস্ট্রিতে এই জিনিসগুলো আছে, তাই না? বর্ণালী পরীক্ষা 2য় অধ্যায়ে অনেক জিনিসপত্র পড়ছো। একটা ইলেকট্রন এনার্জি শোষণ করে সেটা উপরে যায়, ঠিক আছে? তার মানে উপরের শক্তি স্তরের এনার্জি বেশি, নিচেরটা শক্তি কম। কেমিস্ট্রি পড়ে ভুলে গেছো সব, বাসায় যায় পিটানো উচিত। আসলে উপরেরটা শক্তি বেশি, নিচেরটা শক্তি কম। তার মানে একটা ইলেকট্রন নিচের শক্তি স্তরে আছে, এটা যদি উপরের শক্তি স্তরে যেতে চায় তাকে এনার্জি শোষণ করতে হবে। ঠিক আছে? তাকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, তার শক্তিটাকে বাড়াইতে হবে। তারপর সে আবার যখন লাফ দিয়ে আবার 1 নম্বরে চলে আসবে তখন সে এনার্জি রিলিজ করে, তাই না? যেটা আমরা কালার হিসেবে দেখতে পাই বা বর্ণালী হিসেবে দেখতে পাই। মনে আছে না? বর্ণালী হিসেবে দেখতে পাই। ওকে, সো স্রোতের মধ্যে গা ভাসায়ও না। একজন বলছে
ওইটাই যে উত্তর হবে এমন কোনো কথা না, একজনের দেখা থেকে উত্তর করতে হবে না। তার মানে নিচের শক্তি স্তর থেকে ইলেকট্রন এনার্জি নিয়ে উপরের শক্তি স্তরে যায়, তাই না? নিচের শক্তি স্তর থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যায়, উপরের শক্তি স্তর থেকে এনার্জি রিলিজ করে নিচের শক্তি স্তরে যায়। এগুলো কেমিস্ট্রির পড়া, আশা করি জানো। এখন আসো স্থির তড়িতের আরেকটা পড়া তোমাদের বলি, যেই কনসেপ্ট আমাদের লাগবে। একটা ইলেকট্রিক ফিল্ড যদি এইভাবে যায়, একটা তড়িৎ ক্ষেত্র যদি এইভাবে যায়, এখন এই তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা ইলেকট্রন আনি, বলো এটা কোন দিকে বল অনুভব করবে, রাইট সাইডে নাকি লেফট সাইডে? এই কনসেপ্টটা আমাদের লাগবে। বলো কোন দিকে বল অনুভব করবে, বলো কোন দিকে বল অনুভব করবে, রাইট সাইডে নাকি লেফট সাইডে? এই কনসেপ্টগুলো আগের থেকে কেন দেখাচ্ছি, কারণ এই বেসিক কনসেপ্টগুলো আমাদের লাগবে, কারণ এগুলা না জানলে আমাদের মেইন কনসেপ্টগুলো ধরতে পারবো না। ওকে, তার মানে একটি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল অনুভব করে, তাই না? একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড যেই দিকে, ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, তার বিপরীত দিকে বল অনুভব করবে, তার মানে ইলেকট্রনটা এই দিক বরাবর বল অনুভব করবে। ক্লিয়ার? বুঝে গেছো? জিনিসটা খুবই সিম্পল। এখন যদি আমি বলি যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এই দিকে, যেটার মান হচ্ছে মনে করো 50 নিউটন পার কুলম্ব, আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে এই দিকে, যেটার মান হচ্ছে মনে করো 40 নিউটন পার কুলম্ব। এখন এই দুইটার মাঝে একটা ইলেকট্রন আছে, বলো এটা কোন দিকে বল অনুভব করে, রাইট সাইড নাকি লেফট সাইডে? এটা ডিপেন্ড করে এই দুইটার লব্ধি, এই দুইটা তড়িৎ ক্ষেত্রের লব্ধি বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা সেটার উপর ডিপেন্ড করতেছে। যেহেতু এইদিকে 50 এদিকে 40, তার মানে আলটিমেটলি লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর 10, তাই না? তড়িৎ ক্ষেত্রটার লব্ধি হচ্ছে এই দিক বরাবর 10 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটার লব্ধি বা ইকুইভ্যালেন্ট, তাই না? এখন এই লব্ধির দিকে যদি চিন্তা করো, এখন দেখো ইলেকট্রনটা লেফট সাইডেই যাবে, তাই না? সো ব্যাপারটা বুঝে গেছো সবাই, রাইট? বুঝে গেছো না সবাই, বলো তো? বুঝছো? ওকে, ডান। তার মানে ইলেকট্রনটা কোন দিকে যাবে জাস্ট আমরা এইটা শিখতেছি। কত গতিতে যাবে এগুলো আমাদের জানা দরকার নাই, জাস্ট এই কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা আমাদের জানা লাগবে। ওকে, সো এতটুকু কনসেপ্ট জানলে আমরা মোটামুটি এই অধ্যায়টা শুরু করতে পারবো। আরেকটা কনসেপ্ট আমাদের জানা লাগবে, যেটা তোমাদের চলতরিতে একদম তোমাদের প্রো বানাইছি, যে একটা সার্কিটে কিভাবে হাঁটতে হয়। আমি মনে করো এই জায়গাতে, বা কেভিএল ইকুয়েশন যেটা তোমরাকে বলো, এই জায়গাতে +10 ভোল্ট দিলাম, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স দিলাম হচ্ছে 5 ওহমের, এই জায়গাতে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম 3 ওহমের, এই জায়গাতে একটা ব্যাটারি দিলাম এরকম ভাবে 0.7 ভোল্টের, তারপর আমি এই জায়গাতে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম 1 ওহমের, এই জায়গাতে আমি দিলাম হচ্ছে মনে করো -5 ভোল্ট। আমি বললাম এই দিক দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, মনে আছে? এগুলাতে আমরা যে সার্কিটের উপর হাঁটতাম, আমি যদি এখান থেকে হাঁটা শুরু করে ওই পয়েন্টে যাই, তাইলে তো আমার হিসাবটা বের হয়ে যাবে। সো অবভিয়াস কথাবার্তা আমরা ধরে নিই কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, যেহেতু একটা লাইন একদিক বরাবরই ফ্লো হবে, তাই না? তাইলে তুমি যদি সার্কিটের উপর হাঁটো, কি হবে বলো তো চলতরিতের পড়া? আমি এখান থেকে শুরু করতে দিই, তার মানে আমার ভোল্টেজ কত বলো তো, +10 ভোল্ট। তারপর কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, কতটুকু কমবে? আই পরিমাণ, তার মানে 5I পরিমাণ কমবে। তারপর আবার 3I পরিমাণ কমবে। এই ব্যাটারিটা তোমাকে সাপোর্ট করতেছে নাকি বাধা দিচ্ছে, বলো? সাপোর্ট করতেছে নাকি বাধা দিচ্ছে? সাপোর্ট করতেছে নাকি বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে। দেখো তুমি এই দিক বরাবর হাঁটতেছো, তোমার এটা হাঁটার ডিরেকশন, এই ব্যাটারিটা এই দিক বরাবর কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, তার মানে এটা তোমাকে বাধা দিচ্ছে, তার মানে এই -0.7 ভোল্ট হবে। এই জায়গাতে আবার কমবে 1I, তুমি চলে আসলা -5 ভোল্টে। সো এইরকম ইকুয়েশনগুলো যেগুলো চলতরিতে তোমাদের একদম ঝাঁঝরা বানায় ফেলছি তোমাদের বুঝাইতে বুঝাইতে, বা একদম প্রো বানায় ফেলছি যারা চলতরিতের ক্লাস করছো, সো তোমরা এগুলো লিখতে পারো, তাই না? বলো তো লিখতে পারো না? এইরকম ইকুয়েশন বলো একদম প্রোলি লিখতে পারো কিনা, সবাই বলো এইরকম ইকুয়েশন লিখতে একদম প্রো তুমি। চলতরিতে কিন্তু শিখাইছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কেমনে হাইট হাইটে এরকম ইকুয়েশন লিখতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? এই তো যারা বলতেছো ভাই এটা আরেকবার বোঝান, এটা আরেকবার বুঝাইলেও তুমি বুঝবে না, এটা বুঝতে হলে চলতরিত অধ্যায়টা করে আসো, কারণ তুমি হয়তো চলতরিতে আমার ক্লাসটা করো নাই, এই কারণে আমি কেমন লিখছি এটা বুঝো নাই। আমি প্লাস মাইনাসও দিই নাই, কিছুই লেই নেই, তারপরেও লিখতে পারছি, কারণ একটা সিস্টেম আছে এটা লেখার, ঠিক আছে? ওকে, তাইলে বলো এই যে চারটা কনসেপ্ট, এই চারটা কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? এই চারটা কনসেপ্ট সবার ক্লিয়ার? ভাই একটু স্লো পড়ান, আমি তো কিছু পড়াই নাই, এগুলা সব তোমাদের জানা জিনিস, এগুলা আগের জিনিস। এই অধ্যায়ের আমি শুরুও করি নাই, এই অধ্যায় এখনো শুরুও করি নাই, ঠিক আছে? বলো সবাই ক্লিয়ার? এই চারটা টপিক মানে এই চারটা কনসেপ্ট সবার ক্লিয়ার না? ঠিক আছে, ঠিক আছে, ডান। তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। এখান থেকে যে জিনিসটা আসে বা যেই জিনিসটার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার, আমি বলে দিই কারণ কোনটার জন্য ইম্পর্টেন্ট সেটা বলে দিই। এই ব্যান্ড তত্ত্বটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ক আর খ এর জন্য। এই অধ্যায়ের ক আর খ ম্যাক্সিমাম দেখবে এই ব্যান্ড তত্ত্ব থেকে আসছে, আর হচ্ছে এমসিকিউ, অনেক এমসিকিউ আসে এই ব্যান্ড তত্ত্ব থেকে। সো এটা ক খ আর এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ক খ আর এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। সো এখন এই জায়গাতে আমাদের যেই জিনিসটা প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে শক্তি ব্যান্ড। ওকে, আমি সবগুলাই তোমাদেরকে একে একে দেখাবো, জাস্ট একটু ওয়েট করো। শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড জিনিসটা কি আমাকে বলো। একটা পরমাণুতে ইলেকট্রন যখন ঘুরে, মনে করো দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ, এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো 2 নাম্বার কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সবার এনার্জি কি সেম থাকে? কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, বলো তো সবার এনার্জি, সবগুলা ইলেকট্রনের এনার্জি কি এক্স্যাক্ট সেম? মনে করো 100 ইলেকট্রন ভোল্ট, সবারই 100 ইলেকট্রন ভোল্ট, এরকম না। এক একটা ইলেকট্রনের একটু একটু আলাদা থাকতে পারে। মনে করো কোনোটার 99, কোনোটার 100, কোনোটার 101, কোনোটার 98, কোনোটার 103। তার মানে কাছাকাছি রেঞ্জেই থাকবে, বাট একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, এক্স্যাক্টলি সেম সবার থাকে না। সো আমি এই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে তার কতটুকু শক্তি থাকা লাগবে, এটা আমি কেমনে ডিফাইন করব? এটা আমি এক্স্যাক্ট ভ্যালু কিন্তু বলতে পারবো না যে 100 ইলেকট্রন ভোল্ট হইলেই দ্বিতীয় কক্ষপথে থাকবে, এরকম বলতে পারবো না। আমি বলবো এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত এতটুকুর মধ্যে যদি শক্তিটা থাকে তাহলে সেটা 2 নাম্বার কক্ষপথে থাকবে, তাই না? এই যে আমরা একটা রেঞ্জকে ডিফাইন করতেছি যে এতটুকু শক্তির মাঝে থাকতে হবে, এতটুকু শক্তির মাঝে থাকতে হবে। মনে করো আমি লেটস একটা এক্সাম্পল দিলাম যে 98 ইলেকট্রন ভোল্ট থেকে 100 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত শক্তির যতগুলো ইলেকট্রন সবাই দ্বিতীয় কক্ষপথে থাকবে। এই যে আমি একটা রেঞ্জ বলে দিলাম, আমি কিন্তু আর এক্স্যাক্ট করে ভ্যালু বলতে পারতেছি না, কারণ এক একটা ইলেকট্রনের দ্বিতীয় কক্ষপথেই এক একটা ইলেকট্রনের এক এক রকমের এনার্জি থাকতে পারে, বাট কাছাকাছি থাকবে। তার মানে আমাকে যদি বলতে হয় যে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, তখন আমি এক্স্যাক্ট ভ্যালু বলতে পারবো না, কারণ এক একটা ইলেকট্রনের এক এক রকম হইতে পারে। আমাকে একটা রেঞ্জ বলতে হবে যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি 98 থেকে 100 পর্যন্ত হইতে পারে। এই যে আমি একটা রেঞ্জ বলতেছি, এই রেঞ্জের বাংলা নাম হচ্ছে ব্যান্ড বা শক্তি ব্যান্ড, ঠিক আছে? তার মানে আমরা এক্স্যাক্ট শক্তিটা বলতে পারছি না, আমাদেরকে একটা ব্যান্ড বলতে হচ্ছে বা একটা রেঞ্জ বলতে হচ্ছে। ওকে, তার মানে শক্তি ব্যান্ড কি, এটা কিন্তু ক নাম্বারে আসে। চোখটা অফ করে ডেফিনেশনটা যেন কানের মধ্যে বাজে। কোনো পরমাণুতে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে, সবগুলা ইলেকট্রনের শক্তি একই রকম থাকে না, তাদের শক্তির মধ্যে কিছুটা তারতম্য দেখা দেয়। তাহলে একটা কক্ষপথের শক্তিকে যদি আমরা ডিফাইন করতে হয়, আমাদেরকে একটা রেঞ্জ বলতে হয়, ঠিক আছে? বা একটা তোমার এমন একটা রেঞ্জ বলতে হয় যেই রেঞ্জের মধ্যেই সবগুলো ইলেকট্রন থাকবে, ওই রেঞ্জটাকে বলা হয় শক্তি ব্যান্ড, ঠিক আছে? তার মানে একটা কক্ষপথের শক্তি ব্যান্ড বলতে কি বোঝায় বুঝছো? যে ইলেকট্রনগুলো থাকে সবার শক্তি সেম থাকে না, যে কারণে একটা কক্ষপথের শক্তি যখন আমি বলবো যে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, তখন আমাকে একটা রেঞ্জ বলতে হবে, এই রেঞ্জটাকে বলা হয় শক্তি ব্যান্ড। বলো ক্লিয়ার কিনা সবাই? পানির মতো ক্লিয়ার কিনা বলো? পানির মতো ক্লিয়ার কিনা সবাই? সবকিছু বলো পানির মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ওকে ডান, ওকে ডান। এখন এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এটার চারপাশে তো অনেকগুলা শক্তি স্তর আছে, তাই না? বলো তো শক্তি স্তর কি একটা দুইটা? না, সবচেয়ে বাইরের শক্তি স্তরকে জানি কি বলে বলো তো? যোজনী, তাই না? সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে বলি আমরা যোজনী, বা ওই সবচেয়ে বাইরের যে শক্তি স্তরটা তাকে বলা হয় যোজ্যতা স্তর। কি বলা হয়? যোজ্যতা স্তর। তার মানে এই সবচেয়ে বাইরের, একদম একদম বাইরের, আমি একদম বাইরেরটা দিয়ে আঁকাচ্ছি, একদম বাইরে যে শক্তি স্তরটা আছে এটাকে বলা হয় যোজ্যতা স্তর। কি বলা হয়? যোজ্যতা স্তর। এটাকে বলা হয় যোজ্যতা স্তর, ঠিক আছে? যোজ্যতা স্তর। তাইলে এই শক্তি স্তরটা, এটার কতটুকু শক্তি, এটাও আমাকে একটা রেঞ্জ আকারে বলতে হবে যে এই কক্ষপথে ইলেকট্রন থাকতে তার কতটুকু শক্তি থাকা লাগবে, তাই না? তার মানে এখানে যে শক্তির লিমিটটা, যে এত থেকে এত শক্তির মধ্যে থাকলে সেটা যোজ্যতা স্তরের ইলেকট্রন, এই শক্তিটাকে বলা হয় যোজ্যতা ব্যান্ড। কারণ আমরা জানি যে শক্তিটা, যে একটা কক্ষপথের শক্তি কত, সেটাকে আমাদের ব্যান্ড হিসেবে বলতে হয়, এক্স্যাক্ট ভ্যালুটা আমরা বলতে পারি না। তার মানে পরমাণুর সবচেয়ে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো তাদেরকে বলা হয় যোজ্যতা স্তরের ইলেকট্রন, এবং ওই বাইরের কক্ষপথের যে শক্তিটা তাকে বলা হয় যোজন ব্যান্ড, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, এখন একটা পরমাণু যখন ইলেকট্রন সে তার চারপাশে ঘুরে, এই ইলেকট্রনগুলো কি তড়িৎ প্রবাহিত করে? না, এই ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহিত করে না। তড়িৎ প্রবাহিত করে মুক্ত ইলেকট্রন। কথা মনে রাখো, তড়িৎ প্রবাহিত করে কে? মুক্ত ইলেকট্রন। যারা পরমাণুর চারপাশে ঘুরতেছে না, মুক্ত অবস্থায় আছে, তারা দৌড় দিয়ে তড়িৎ প্রবাহটা করবে। মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহটা করবে, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহ করে। এখন মনে করো তুমি একজনের চারপাশে ঘুরতেছো, ঠিক আছে? তোমার কোনো কাজ নাই, তুমি কলেজে যাও, কলেজে একজনের পিছে পিছে ঘুরো, তোমার কোনো কাজ নাই, ঠিক আছে? একজনের পিছে পিছে ঘুরো, তুমি কখন তার পিছনে ঘোরা ছেড়ে দিবা? মোট কথা, এটা কেমিস্ট্রির কনসেপ্ট, আমরা রিয়েল লাইফে কেমনে বুঝবো? কখন তুমি
তার পিছনে ঘুরে ছেড়ে দিবা যখন তোমার কাছে সাপোজ এনাফ অর্থ চলে আসবে বা বেটার কিছু পেয়ে যাবা বা যাই হোক, তুমি এর চারপাশে ঘোরা যখন তুমি ছাইরা দিবা তখনই তুমি মুক্ত হয়ে গেছো, তুমি স্বাধীন হয়ে গেছো, তাই না? তার মানে মুক্ত ইলেকট্রনগুলা, মনে করো এই জায়গায় যে ইলেকট্রনগুলা সেগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন, যারা ইলেকট্রন পরিবহন করতে পারে এবং তারা কারেন্ট পরিবহন করতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাইলে তুমি মুক্ত কখন হইতে পারবা? ওই যে আমরা একটু আগে কেমিস্ট্রি কনসেপ্ট পড়ে আসছি যে একটা ইলেকট্রন এনার্জি নিয়ে সে উপরের শক্তি স্তরে যায়, তাইলে যোজ্যতা স্তর থেকে যদি আরো এনার্জি সে নেয়, যোজ্যতা স্তরে একদম লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন আছে, আমি তারা আরো শক্তি দিলাম, তাহলে কি বলতো এটা মুক্ত হয়ে যাবে না? মুক্ত হয়ে যাবে না বলো তো, ইয়েস অর নো? মুক্ত হয়ে যাবে তো? ইয়েস, মুক্ত হয়ে যাবে। তার মানে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলা এনার্জি নিয়ে, তাকে এনার্জি দিতে হবে, আমাকে তাকে এনার্জি দিতে হবে, এনার্জি দিলে সে মুক্ত হতে পারে, এনার্জি দিলে সে মুক্ত হতে পারে। এ হচ্ছে মেইন কনসেপ্ট বা কোর কনসেপ্ট বলতে পারো। এই মুক্ত ইলেকট্রনগুলো আমাদের তড়িৎ পরিবহন করতে পারে। এখন আসো বেন থিওরির মেইন কনসেপ্টে। আমাদের মূলত কত টাইপের ম্যাটেরিয়ালস আছে, কত টাইপের বা কত ধরনের পদার্থ আছে, একদম এমনভাবে পড়াবো জীবনেও সার্কিট টার্কিট কোনোটার ম্যাথেও ভুল হবে না। এই যোজন ব্যান্ড বা এই ব্যান্ড থিওরি এখান থেকে ক খ আসে, এই কারণে কনসেপ্টটা এমনভাবে পড়াচ্ছি যেন ডেফিনেশনগুলো তোমাদের মনের মধ্যে বাজে। একটু পরে ক খ আমি সবগুলা বলবো, দেখবো যে সবগুলা তুমি পারতেছো, সবগুলার ডেফিনেশন একদম মনের মধ্যে তোমার গাইতে গেছে, ঠিক আছে? আমি মনে করো 3 টাইপের পদার্থ নিয়ে কাজ করব বা 3 টাইপের পদার্থ আমি বানাচ্ছি। তোমরা কি একটা কনসেপ্ট জানো যে একটা ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে লাফ দেয় সে কি মাঝামাঝি অবস্থায় থাকতে পারে? বলো তো, ইয়েস অর নো? যদি বলো ইয়েস, এখন সত্যি সত্যি বাসায় চলে আসে পিটাবো। বলো তো, মাঝামাঝি থাকতে পারে ইলেকট্রন? দুইটা কক্ষপথের মাঝামাঝি কখনোই থাকতে পারে না। তার মানে সে যদি যোজন ব্যান্ড থেকে লাফ দেয় তাকে অবশ্যই পরিবহন ব্যান্ডে যাইতে হবে, কথা বুঝছো? সে সর্বশেষ শক্তি স্তরে আছে, এখান থেকে যদি লাফ দেয় তাকে অবশ্যই পরিবহন, যেই কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড বা যতটুকু এনার্জি থাকলে সে ফ্রি ইলেকট্রন হয়ে যায় ওই জায়গাতে তাকে পৌঁছাইতে হবে, মাঝামাঝি জায়গায় থাকতে পারবে না। এটা আসলে ইলেকট্রন লাফ দেওয়ার রুল বলতে পারো, যে 1 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে লাফ দিলে অবশ্যই 2 নাম্বারটাতে যাইতে হবে, মাঝামাঝি জায়গায় পড়ে থাকতে পারবে না। এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি 2 নাম্বারটাই যাইতে যতটুকু এনার্জি প্রয়োজন ততটুকু এনার্জি যদি না আসে তাহলে তো মাঝামাঝি জায়গায় পড়ে যাবে। না, যদি এনাফ এনার্জি সে না পায় তাহলে সে লাফই দিবে না, সে আগে ক্যালকুলেট করবে যে আসলে লাফ দিলে আমি কি ডেস্টিনেশনে যাইতে পারবো কিনা, তারপর সে লাফ দিবে। এগুলা মনে করো তোমার যোজন ব্যান্ড। কি যোজন ব্যান্ড? যোজন ব্যান্ড। দেখো তো, আমি এই পাশে হচ্ছে এনার্জি নিচ্ছি, কি নিচ্ছি? এনার্জি নিচ্ছি। এই পাশে কি নিচ্ছি? এনার্জি নিচ্ছি। তাহলে এনার্জির একটা রেঞ্জ আমি কেন বলতেছি যোজন ব্যান্ডকে? কেন এক্স্যাক্ট একটা এনার্জি বলি নাই? কারণটা হচ্ছে কোনো কক্ষপথের এনার্জি ফিক্স না, একটা রেঞ্জের মধ্যে থাকে, একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম, এর মাঝেই সবগুলো ইলেকট্রনের এনার্জি থাকে। এই কারণে আমাকে একটা রেঞ্জ বলতে হচ্ছে। দেখো এখানে এত থেকে এত পর্যন্ত হচ্ছে যে ইলেকট্রনগুলো শক্তি নিয়ে তারা আছে, তারা হচ্ছে যোজন ব্যান্ডে আছে, আমি এটা বলতেছি, বা যোজ্যতা স্তরে আছে। বলো বুঝতে পারছো এতটুকু সবাই? এখন আমাদের 3 টাইপের পরিবাহী আছে বা 3 টাইপের পদার্থ আছে, আসলে 3 টাইপের পরিবাহী না, একটা হচ্ছে তোমার অপরিবাহী, অপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী, যেটা নিয়ে আমাদের সব পড়াশোনা, অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে অপরিবাহী, সরি অপরিবাহী, অর্ধ পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী। এখন পরীক্ষা হলে একদম সিম্পল ডেফিনেশন আসে যে অর্ধ পরিবাহী কাকে বলে, পরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে। একদম সিম্পলি ক নাম্বারে ডেফিনেশনটা চোখ অফ করে দিবা। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না তারা অপরিবাহী, যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তারা পরিবাহী, যে সকল পদার্থের পরিবহন করার ক্ষমতা অপরিবাহী থেকে বেশি, পরিবাহী থেকে কম, তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। বলো 3টা ক নাম্বারের ডেফিনেশন ক্লিয়ার কিনা? বলো, লিখতে পারবা? লিখতে পারবা। এর সাথে আরেকটা এক্সট্রা লাইন যোগ করবা, যেটা একটু পরে আসতেছি, এখন আমি কি আঁকবো? আমি আঁকাবো হচ্ছে তার যে ফ্রি যে ব্যান্ডটা বা কন্ডাকশন ব্যান্ড সেটা আমি আঁকাবো, বা পরিবহন ব্যান্ড যেটা সেটা আঁকাবো। অপরিবাহী সে বিদ্যুৎ পরিবহন করে না, তার মানে তার পরিবহন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহন করে সেখানে ইলেকট্রন থাকবে? থাকবে না। থাকবে? অপরিবাহী সে বিদ্যুৎ পরিবহন করে না, তার মানে তার যে ইলেকট্রন ফ্লো করে বা ইলেকট্রন যেগুলো ফ্লো করতে চায়, ফ্লো করে পরিবহন করাইতে চায়, ওই কন্ডাকশন ব্যান্ডে ওই জায়গাতে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না। তার মানে তার কন্ডাকশন ব্যান্ডটা থাকবে হচ্ছে এই জায়গাতে। কেন থাকে না এই রিজনটাতেও আমরা আসবো, একটু ওয়েট করো। অর্ধ পরিবাহীতে থাকবে বাট অল্প, অর্ধ পরিবাহীতে থাকবে বাট অল্প, তাই না? বলতো
অল্প থাকবে, অল্প থাকবে, কারণ এটার পরিবহন করার ক্ষমতা পরিবাহী থেকে একটু কম, অপরিবাহী থেকে একটু বেশি। আর আমাদের পরিবাহীর ক্ষেত্রে এটার অনেক বেশি ইলেকট্রন থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এক একটার পরিবহন ব্যান্ড এক এক রকম শক্তির জায়গায় আঁকলাম কেন? এর কারণ কি একটু খেয়াল করো। অপরিবাহী কেন অপরিবাহী? কারণ তার পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে তার পরিবহন ব্যান্ড, যে এতটুকু এনার্জি থাকলে সে পরিবহন করতে পারবে। কেন অপরিবাহী? অপরিবাহী কেন অপরিবাহী? কারণ তার পরিবহন ব্যান্ডে ইলেকট্রন নাই। কেন নাই? কারণটা হচ্ছে তার পরিবহন ব্যান্ডের এনার্জিটা আর যোজ্যতা ব্যান্ডের এনার্জি গ্যাপটা অনেক বেশি। এই জায়গাতে এনার্জি গ্যাপটা বইয়ের রেফারেন্স অনুযায়ী 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, অনেক বেশি এনার্জি গ্যাপ এই জায়গাতে। তার মানে একটা ইলেকট্রনকে যদি এখান থেকে লাফ দিয়ে এখানে যাইতে হয়, তাকে অনেক পরিমাণ এনার্জি আমার দেয়া লাগবে, তখনই সে এখান থেকে লাফ দিয়ে এখানে দিতে মানে যাইতে পারবে এবং সে পরিবহন করতে পারবে। এখন নর্মালি আমাদের এই পরিমাণ এনার্জি দেওয়া সম্ভব হয় না বলে নর্মালি আমাদের অপরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না। অর্ধ পরিবাহীতে আমাদের যে পরিবহন ব্যান্ডটা আছে এবং যে আমাদের যোজ্যতা ব্যান্ডটা আছে, এদের যে এনার্জি গ্যাপটা, এই এনার্জি গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট থেকে আরো কম, 1.1 ইলেকট্রন ভোল্ট থেকে আরো কম। তার মানে এখানের এনার্জি গ্যাপটা দেখো এটা থেকে কম। তার মানে এখানে হ্যাঁ হয়তো যাইতে পারে, আমি যদি এনার্জি দেই, ইলেকট্রনকে যদি এনার্জি দেই, সে লাফ দিয়ে হয়তো এটার মধ্যে যাইতে পারবে এবং এখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। ইলেকট্রন সংখ্যা বাড়লে কি হবে? পরিবহন বেড়ে যাবে, তাই না? খুবই সিম্পল। আর পরিবাহী কেন নর্মাল টেম্পারেচারে বা নর্মালি এটা পরিবাহী? কারণ তার যোজ্যতা ব্যান্ডটা এবং পরিবহন ব্যান্ডটা একদম কাইন্ড অফ ওভারল্যাপ করে। তার মানে যোজ্যতা ব্যান্ড থেকে খুব সহজে এটা পরিবহন ব্যান্ডে চলে যায়, খুব সহজে আবার যোজ্যতা ব্যান্ডে চলে আসে। বেশি এনার্জি গ্যাপ নাই, এনার্জি গ্যাপ একদম নাই বললেই চলে, একদম ওভারল্যাপ করে। তার মানে এখানে পরিবহন ব্যান্ডে অনেক পরিমাণ ইলেকট্রন থাকে, যে কারণে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাইলে বলো বুঝছো কিনা যে অর্ধ পরিবাহী কেন অল্প অল্প পরিবহন করে? কারণ তার পরিবহন ব্যান্ডে অল্প অল্প ইলেকট্রন আছে। কেন অল্প থাকার রিজনটা কি? কারণ তার এনার্জি গ্যাপটা কম, যে কারণে অল্প ইলেকট্রন সেখানে যাচ্ছে। অপরিবাহী কেন অপরিবাহী? কারণ তার পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই। তার মানে কেন ইলেকট্রন নাই? কারণ বেশি পরিমাণ এনার্জি লাগতেছে লাফ দিয়ে এখানে যাইতে, যেটা সম্ভব হচ্ছে না। আর পরিবাহী কেন পরিবাহী? কারণ তার পরিবহন ব্যান্ডে অনেক ইলেকট্রন আছে। কেন অনেক ইলেকট্রন আছে? কারণ সে যোজ্যতা ব্যান্ডের সাথে অলমোস্ট ওভারল্যাপ করে আছে। বলো ক্লিয়ার কিনা? বলো সবাই ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছো? এতটুকু বুঝতে পারছো? এখন আমাদের এই অর্ধ পরিবাহীর এনার্জি গ্যাপটা একটা এমসিকিউ হিসেবে মনে রাখতে হবে, যে দুই ধরনের অর্ধ পরিবাহী পদার্থ আছে যাদের এই এনার্জি গ্যাপটা কত সেটা আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে জার্মেনিয়াম যে সেমিকন্ডাক্টরটা আছে সেটার জন্য এটা অলমোস্ট 0.7 ইলেকট্রন ভোল্ট, এবং সিলিকন যে সেমিকন্ডাক্টরটা আছে সেটার জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। কে আবার এটার সাথে তোমার একটু পরে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে তোমার বিভব প্রাচীর, সেটার সাথে তুলনা কইরো না। বিভব প্রাচীর জার্মেনিয়ামের জন্য 0.3, সিলিকনের জন্য 0.7, সেটা আমরা একটু পরে পড়বো। এটা কি? এটা হচ্ছে তোমার নিষিদ্ধ শক্তি গ্যাপ। নিষিদ্ধ কেন বলা হচ্ছে? কারণ এর মাঝামাঝি তো ইলেকট্রন থাকতে পারবে না। আমরা আগেই বলছি যে প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তরের মাঝে যেরকম ইলেকট্রন থাকতে পারে না, এরকম যোজ্যতা শক্তিস্তর আর পরিবহন শক্তিস্তরের মাঝেও ইলেকট্রন থাকতে পারবে না। এটাকে বলা হয় নিষিদ্ধ শক্তি গ্যাপ। আমাদের অপরিবাহীর জন্য এটা অনেক বেশি, অর্ধপরিবাহীর জন্য একটু কম, পরিবাহীর জন্য একদম ওভারল্যাপ করে আছে। এখন কথা হচ্ছে টেম্পারেচারের সাথে সম্পর্কটা, যেটা আসলে মেইন এমসিকিউ এর রিজন এই জায়গাতে, যে আমি যদি সবাইকে টেম্পারেচার বাড়াই, বলতো তাপমাত্রা বাড়ানো মানে কি? শক্তি দেয়া না? বলতো তাপমাত্রা বাড়ানো মানে তো আমি হিট দিয়ে তাপমাত্রা বাড়াচ্ছি। তাপমাত্রা বাড়া মানে কি বলতো? শক্তি দেয়া না? শক্তি দেয়া। এখন তাপমাত্রা বাড়াইলে কাহিনীটা কি হচ্ছে এইটা এখন দেখবো। তাপমাত্রা বাড়াইলে কাহিনীটা কি হচ্ছে সেটা এখন দেখবো। এখন এই অপরিবাহী এটার এনার্জি গ্যাপটা অনেক বেশি। সো আমাদের এই জায়গাতে যদি তাকে তাপ দেই বা শক্তি দেই, একদম অল্প পরিমাণে ইলেকট্রন এখান থেকে এখানে যাইতে পারবে, একদম অল্প। তার মানে অপরিবাহী হলেও তার মধ্যে যদি তাপমাত্রা দেই বা আরো শক্তি দেই, খুবই অল্প পরিমাণে ইলেকট্রন, একটা দুইটা যাইতে পারে। তার মানে তার মধ্যে অল্প পরিবহন করার ক্ষমতা আসতে পারে। যাই হোক, এটা আমাদের এমসিকিউ এ লাগবেও না। সো অপরিবাহীর জন্য ঘটনা কি হয় এটা আমাদের জন্য জানার দরকার নাই। আমাদের মেইন এমসিকিউ আসে এই দুইটা থেকে। এখন বলো অর্ধ পরিবাহীতে আমি যদি টেম্পারেচার বাড়াই বা তাপ দেই, আরো বেশি ইলেকট্রন এখানে যাবে না বলতো? বাড়বে না ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে, পরিবাহিতা বা পরিবহন করার ক্ষমতা বাড়বে কিনা বলতো? পরিবাহিতা বা পরিবহন করার ক্ষমতা বাড়বে কিনা বলতো? ইয়েস, বাড়বে। 10 জন লোক একটা ওয়াল যতক্ষণে করতে পারে,
15 জন লোক একটা ওয়ালারও কম সময় করতে পারবে, তার মানে পরিবাহিতা বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রন বেশি ফ্লো করাবে, পরিবাহিতা বাড়তেছে। বলো পরিবাহিতা বাড়লে রোধ বাড়ে নাকি কমে? বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, বেশি কারেন্ট ফ্লো মানে কি বাধা কম, মানে রোধ কমে। ঠিক আছে, রোধ কমে। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে অর্ধপরিবাহীর যেগুলো অর্ধপরিবাহী আছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলা তাপমাত্রা বাড়াইলে রোধ কমে। আবার পরিবাহী যেগুলো আছে আমরা চলতরিতে পড়ছিলাম যে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে। কেন, রিজনটা এখন দেখবো। ঠিক আছে, বলছিলাম যে সেমিকন্ডাক্টর অধ্যায়ে পড়াবো। এইটুকু টপিকে হচ্ছে এই ব্যান্ড থিওরির শেষ টপিক। এখন আমাকে বলো এই জায়গাতে কি হচ্ছিল, ইলেকট্রন বেশি যাচ্ছিল, বেশি যাওয়ার ফলে বেশি ইলেকট্রন, বেশি ফ্লো, তার মানে আমাদের পরিবাহিতা বেশি, রোধ কম। এখন অলরেডি পরিবাহিতে তার যে পরিবহন ব্যান্ড আছে সেখানে অনেক ইলেকট্রন আছে, তাই না? অলরেডি অনেক ইলেকট্রন আছে, অলরেডি সে পরিবাহী। এখন যদি আরো ইলেকট্রন যায় কি হয়, ইলেকট্রনের মধ্যে সংঘর্ষটা বেড়ে যায়, ইলেকট্রনের আলটিমেট নিট গতি কমে যায়, যে কারণে এই জায়গাতে পরিবাহিতাটা কমে যায়। ঠিক আছে, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, একটু ওয়েট করো। এই জায়গাতে যদিও বা আরো বেশি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, বাট বেশি পরিমাণ গেলেই যে সবসময় ভালো হবে ব্যাপারটা এরকম না। এখানে সংঘর্ষ বেড়ে যায়, ফলে পরিবাহিতা কমে যায়। পরিবাহিতা কমে যাওয়া বা কারেন্ট ফ্লো কমে যাওয়া মানে রোধ বেড়ে যাওয়া। এই কারণে তোমার পরিবাহীর জন্য রোধ বেড়ে যায়। আমি আরো সিম্পল এক্সাম্পল দিচ্ছি যেটা দিয়ে তুমি একদম বুঝে যাবে, একদম বুঝে যাবে। ঠিক আছে, আমাকে একটা কথা বলো, তুমি মনে করো একটা সরু রাস্তা, পুরান ঢাকার একটা রাস্তা, রাস্তা একদম খালি। ঠিক আছে, রাস্তা একদম খালি, 2-3টা গাড়ি আছে। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। রাস্তা একদম খালি, পুরান ঢাকার একটা রাস্তা, মনে করো নাজিরা বাজারের রাস্তা, রাস্তা একদম খালি, 2-3টা রিক্সা আছে। এখন যদি গাড়ির সংখ্যা বাড়ে তাইলে বলো তো ফ্লোটা বাড়বে না? ওই রাস্তায় যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে ফ্লোটা বাড়বে না? বেশি মানুষ যাইতে পারবে না? ইয়েস ইয়েস। এখন মনে করো তুমি গেছো রাতের 2টায়, এখন আগে থেকেই অনেক গাড়ি, আরো গাড়ি যদি এই জায়গাতে আসে, বলো জ্যামটা বাড়বে নাকি কমবে? জ্যামটা বাড়বে, আলটিমেটলি বাধাটা বাড়বে। তার মানে তখন সংঘর্ষ বেশি হবে, যে কারণে তখন নিট ফ্লোটা যে একদম ফ্লো যে হচ্ছে, গাড়ির ফ্লো যে হচ্ছে, সেই ফ্লোটা কমে যাবে। সো আলটিমেটলি গাড়ি বাড়া ভালো, ইলেকট্রন সংখ্যা বাড়া ভালো, বাট বেশি বাড়াটাও ভালো না। তখন আবার নিট ফ্লোটা কমে যায়, একজন আরেকজনের সাথে জ্যাম বাজে। সো ব্যাপারটা বুঝে গেছো? তার মানে অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়াইলে কিছু পরিমাণ ইলেকট্রন যায়, ইলেকট্রন সংখ্যা বাড়ে, যে কারণে আমাদের পরিবাহিতা বাড়ে, রোধ কমে। বাট পরিবাহীর জন্য ব্যাপারটা আবার কি হয় বলতো, খারাপ একটা ব্যাপার হয়, যে আরো বেশি ইলেকট্রন আসে, সংঘর্ষ বেড়ে যাচ্ছে, যে কারণে পরিবাহিতাটা কমে যায়, রোধ বেড়ে যায়। বলো একদম ক্লিয়ার কিনা সবার? বলো বলো বলো, একদম ক্লিয়ার কিনা সবার? বলো। ঠিক আছে, একদম ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার। এখান থেকে আমাদের বেশ কিছু এমসিকিউ আসবে এবং বেশ কিছু জ্ঞানমূলক আসবে। প্রথমত ব্যান্ড তত্ত্ব মানে কি? ঠিক আছে, যে তত্ত্বের সাহায্যে আমরা কি ডিফাইন করছি, একটা পরিবাহী নাকি অপরিবাহী নাকি অর্ধপরিবাহী, তার মানে কোনো পদার্থের পরিবাহিতা, এই যে কনসেপ্টটা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সেটা নিয়ে আমরা প্রমাণ করতে পারি, তাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব। যে তত্ত্বের সাহায্যে কঠিন পদার্থের পরিবহন ধর্ম বর্ণনা করা যায়। তার মানে চোখ অফ করে তুমি এখন বলতে পারবা যে তত্ত্বের সাহায্যে পরিবহন ধর্মটা আমি ব্যাখ্যা করতে পারবো, তাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব। একদম কানের মধ্যে বাজবে না? বলতো শক্তি ব্যান্ড কি? কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনত ইলেকট্রনগুলোর এনার্জির তারতম্য থাকতে পারে, এনার্জির তারতম্য থাকতে পারে। সো ইলেকট্রনগুলোর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী যে গ্যাপ বা রেঞ্জটা যে যতর মধ্যে থাকতে পারে, তাকে বলা হয় শক্তি ব্যান্ড। ওই কক্ষপথের শক্তি ব্যান্ড। ঠিক আছে, যেই কক্ষপথের কথা বলতেছো ওই কক্ষপথের শক্তি ব্যান্ড। পরিবহন ব্যান্ড কাকে বলে? পরমাণুতে মুক্ত যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত যে ইলেকট্রনগুলো আছে তাদের যে এনার্জি রেঞ্জটা, তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। ঠিক আছে, বলো ডেফিনেশনগুলো কানের মধ্যে বাজবে কিনা, ক নাম্বারের ডেফিনেশনগুলো? আরেকটা ডেফিনেশন আসতে পারে, অর্ধপরিবাহী কাকে বলে? একটু আগেই বললাম। ঠিক আছে, যে সকল পদার্থের পরিবহন করার ক্ষমতা পরিবাহী থেকে কম, অপরিবাহী থেকে বেশি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। আরেকটা লাইন বোনাস ইমপ্রেশন পাওয়ার জন্য বলে দিবা যে অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়াইলে রোধ কমে। এটা হচ্ছে ইমপ্রেশন ভালো তৈরি করার জন্য টিচারের সাথে। সো প্রথমত তুমি লেখলা, এইটুকু তুমি লিখতে পারবা, তাদেরকে অর্ধপরিবাহী বলে। তারপর তাপমাত্রার সাথে সম্পর্কটা তুমি লিখে দিবা, তুমি জাহির করবা যে তুমি পারো। ঠিক আছে, বলো ক নাম্বার ডান কিনা সবার? এখান থেকে যে ক নাম্বার আসবে, ক নাম্বার সবার ডান কিনা? ক নাম্বার গুলা সবাই পারবা কিনা বলো? ক নাম্বার গুলা সবাই পারবা কিনা? অন্তরক আর অপরিবাহী কি একই? হ্যাঁ, অন্তরক আর অপরিবাহী একই। ঠিক আছে, এখন আসো খ নাম্বার। এখান থেকে খ নাম্বার কি প্রশ্ন আসতে পারে? তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহী রোধের কি পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। রোধের কি পরিবর্তন ঘটে? রোধ
কমে যায়, অর্ধপরিবাহীর রোধ কমে যায়, তার পরিবাহিতাটা বেড়ে যায়। অবশ্যই এটা যখন তুমি প্রমাণ করবা, তুমি ওই যে সুন্দর চিত্রটা, এই যে এই চিত্রটা, সুন্দর চিত্রটা তুমি এঁকে দিবা জাস্ট অর্ধপরিবাহীর জন্যই। এই চিত্রটা তুমি যদি এঁকে বুঝিয়ে দিতে পারো যে তাপমাত্রা বাড়লে কাহিনীটা কি হয়, রাস্তার মধ্যে গাড়ি বেড়ে যায়, যে কারণে ফ্লো বেড়ে যায়, তোমার 2-এ 2 কাটা মানে সম্ভবই না। বলো পারবা কিনা? চিত্রটা সহ পারবা কিনা বলো? চিত্রটা সহ পারবা? বলো তো পারবা চিত্রটা সহ? ইয়েস, ডান। তাইলে এই অনুধাবন আমাদের ডান। সিলিকন অপেক্ষা জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সহজে পরিবহন ব্যান্ডে যাবে। এটা কেমনে ব্যাখ্যা করবা? এটা ব্যাখ্যা করার সময়ও ওই চিত্রটা তুমি দিবা। কোন চিত্রটা? এটা সিলিকন জার্মেনিয়াম দুইটাই অর্ধপরিবাহী। সো তুমি এই মধ্যের চিত্রটা আঁকবা যে কেমনে যায়, ইলেকট্রন এনার্জি পেয়েই তো লাভ দিয়ে এখান থেকে এখানে যায়। এখন কেন জার্মেনিয়ামে ইজিলি যাবে? কারণ জার্মেনিয়ামের এই এনার্জি গ্যাপটা কম, তার মানে তাকে লাভ দিতে কম এনার্জি দিতে হবে আমার। আর সিলিকনের এনার্জি গ্যাপটা বেশি, যে কারণে সিলিকনের লাভ দিতে বেশি এনার্জি দিতে হবে, যে কারণে জার্মেনিয়াম সহজে যাবে, সিলিকন একটু মানে কাঠখড় পুরাইতে হবে। বুঝছো? তার মানে এই জিনিসগুলো লিখতে পারবা না বলো তো সুন্দর করে? তুমি খুব সুন্দর করে চিত্রটা মাস্ট, চিত্রটা আঁকবাই। এই যে এই চিত্রটা আঁকবাই, 1 সেকেন্ড লাগবে চিত্রটা তোমার আঁকতে। এই জায়গাতে তুমি একটা পরিবহন ব্যান্ড বানায় দিবা, এই যে দেখো একটা পরিবহন ব্যান্ড বানায় দিবা, এই জায়গাতে একটা যোজ্যতা ব্যান্ড বানায় দিবা, অবশ্যই পাশে লিখে দিবা এটা যোজ্যতা ব্যান্ড, এটা পরিবহন ব্যান্ড। দুইটার জন্য দুইটা চিত্র আঁকবা, দেখবা যে টিচার আরো খুশি হয়ে গেছে। তুমি সিলিকনের জন্য একটা চিত্র আঁকবা, জার্মেনিয়ামের জন্য একটা চিত্র আঁকবা। মনে করো তুমি এটা আঁকছো জার্মেনিয়ামের জন্য, তুমি আরেকটা আঁকবা সিলিকনের জন্য, সিলিকনেরটার এনার্জি গ্যাপটা আরেকটু বাড়াইয়া দেখবা। সো তুমি এই জায়গাতে চিত্রের মধ্যেই বুঝাই দিবা যে এটা আসলে সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট, এটা আসলে জার্মেনিয়ামের জন্য সেটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। তোমার 2 নাম্বার আসলে ভাই কেউ কাটতে পারবে না, বুঝছো? কেউ কাটতে পারবে না। ঠিক আছে, পারবা? ওকে, পারবা সবাই? ঠিক আছে। সো এই খ নাম্বারটা আমাদের একদম ক্লিয়ার। তারপর আর কি খ নাম্বার আসতে পারে? ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থ ব্যাখ্যা করো, যে তারা কেন অন্তরক। ঠিক আগেরটা যেরকম তুমি অর্ধপরিবাহী ব্যাখ্যা করছিলে, এখানে অন্তরকটা ব্যাখ্যা করবা। চিত্রটা কিন্তু মাস্ট দিবা, চিত্রটা মাস্ট দিবা। ঠিক আছে, তার মানে খ নাম্বার ডান। বলো তো কমেন্টে খ নাম্বার ডান কিনা। যদি ডান হয় তাহলে লেখো ডান। কি লিখতেছি? ঠিক আছে, যদি খ নাম্বার ডান হয় বলো ডান, যদি খ নাম্বার ডান হয় বলো ডান। ঠিক আছে, এখন দেখি এখান থেকে এমসিকিউ কি কি আসে বোর্ডে। দেখো, সিলিকনের জন্য যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের শক্তির পার্থক্য কত, বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড কত বলো তো? কত নিষিদ্ধ শক্তি? 1.1। সিলিকনের জন্য 1.1, জার্মেনিয়ামের জন্য 0.7। ভেরি গুড। তারপর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, জার্মেনিয়ামের কেলাসিত শক্তি ফাঁক, এটাও আসলে তোমার ওই নিষিদ্ধ শক্তি স্তরই বোঝাচ্ছে, 0.7 ইলেকট্রন ভোল্ট। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকা থাকে না নিচের কোনটিতে? পরিবাহী পদার্থের জন্য। এখানে পরিবাহী কোনটা? পরিবাহীটা হচ্ছে তামা এই জায়গাতে, তাই না? কপার হচ্ছে পরিবাহী। তারপর তাপমাত্রা বৃদ্ধির সাথে অপরিবাহক, অর্ধপরিবাহক কিসের ন্যায় আচরণ করে? তাপমাত্রা বৃদ্ধি হলে সেটা পরিবাহীর ন্যায় আচরণ করে, পরিবাহীর ন্যায় আচরণ করে, তার বেশি ইলেকট্রন যায় এবং পরিবাহীর ন্যায় আচরণ করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কিরকম হবে? পরিবাহীর রোধ বেড়ে যায়, পরিবাহকত্ব কমে যায়। জাস্ট মনে রাখবো ওই নাজিরা বাজার, পরিবাহী অলরেডি নাজিরা বাজার আছে, অনেক বেশি মানুষ, আরো বেশি মানুষ গেলে জ্যাম বেড়ে যাবে, তার মানে তার পরিবাহিতাটা কিরূপ হবে বলতো? পরিবাহকত্বটা হ্রাস পাবে। ভেরি নাইস। তারপর আমরা চলে আসবো হচ্ছে ডায়োডে। আমরা এখন ডায়োড পড়া শুরু করব। বলো রেডি ডায়োড পড়া শুরু করতে? নাজিরা বাজার চিনে না তুমি তো, দেশের অর্ধেক দেখো নেই। বলো সবাই রেডি? ঠিক আছে, তার মানে ব্যান্ড তত্ত্ব আমাদের একদম পারফেক্টলি ক্লিয়ার। আমরা এখন ডায়োড পড়বো। ডায়োডের যত কঠিন কঠিন ম্যাথ আছে সবগুলাই কিন্তু স্লাইডে আছে। ঠিক আছে, আজকের ক্লাসের শেষে তুমি ডায়োডে প্রো হয়ে যাবে এবং 2 নাম্বার ক্লাসের শেষে সেমিকন্ডাক্টরে প্রো হয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এই যে সিমিলার ম্যাথ বুয়েটেও আসছিল। সো প্রত্যেকটা জিনিসে তুমি প্রো হয়ে যাবে। একটু ওয়েট করো, ক্লাসের শেষ পর্যন্ত করো, 2 ঘন্টার মতো ক্লাস হবে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সব। আমাদের সেমিকন্ডাক্টরের দরকার কি? যখন কপার আছে বা পরিবাহী আছে, অর্ধপরিবাহীর কেন দরকার? অর্ধপরিবাহী আমাদের দরকার এই কারণে, কারণ আমি কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে চাচ্ছি। দেখো আমাদের যত ইলেকট্রনিক্স আছে এটা হচ্ছে একদম বেসিক্স, মানে সেন্ট্রাল ডগমা বলতে পারো। এই যে যেমন আমাদের বায়োলজিতে পড়ায় না যে সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে তারপর একটা অর্গান হয়, অর্গান থেকে একটা সিস্টেম হয়, তাই না? রেসপিরেটরি সিস্টেম, তারপর ডাইজেস্টিভ সিস্টেম, তারপর সেখান থেকে একটা বডি হয়, এরকম না? সো এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা বা সিলিকন ইন্ডাস্ট্রিটা, এটার সেন্ট্রাল ডগমাটা কি বা রেঞ্জটা কিভাবে যায়, মানে ফ্লোটা কিভাবে যায়, কেন আসলে আমাদের কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করার দরকার? কারণ কারেন্ট ফ্লো যদি আমরা কন্ট্রোল করতে পারি তখনই কিন্তু অর গেট, এন্ড গেট এগুলো বানাইতে পারবো।
কারণ সেখানে আমাদের লজিক ইউজ করতে হয় যে এই লাইনে কারেন্ট আছে, এই লাইনে কারেন্ট নাই, এই দুইটা যদি হয় তাহলে এই লাইনে কি হবে, এরকম কিন্তু পড়াইছি তৃতীয় অধ্যায়ে, তাই না? অর গেট অ্যান্ড গেট কেনই বা সেমিকন্ডাক্টর অধ্যায়ে অ্যাড করছে, কারণ জিনিসটাই এটা, সেমিকন্ডাক্টর দিয়েই মূলত আমাদের অর গেট অ্যান্ড গেট তৈরি করতে হয়, তাই না? আমি অ্যান্ড গেটে কি জানি যে এই লাইনে 1 এই লাইনে 0 হইলে আউটপুট কি হবে, এটার ডিসিশনটা কেমনে নেয়, একটা ইলেকট্রিক ডিভাইস কেমনে নেয়, সো তাকে কারেন্টটাকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? সো কারেন্ট কন্ট্রোল করার জন্যই মূলত আমরা সেমিকন্ডাক্টর ইউজ করি, বুঝতে পারছো? কন্ট্রোল করি আমরা, তারপর গেট বানাই, গেট থেকে তারপর একটা তোমার যন্ত্র বানাই, ওই যন্ত্র থেকে তারপর একদম বিশাল একটা সিস্টেম বানিয়ে ফেলি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেইন ফ্লোটা, সিলিকন ইন্ডাস্ট্রির মেইন ফ্লোটাই হচ্ছে এটা, ঠিক আছে? দেখবা যে সিলিকন ভ্যালি বলা হয় কেন, কারণ ওই জায়গাতে তোমার কি এই যে সব প্রসেসর আছে, তাই না? আমাদের কম্পিউটারের প্রসেসর, তারপর র্যাম, এইগুলা নিয়ে কাজ হয় বিশেষ করে। এখন এই জিনিসগুলা কি দিয়ে তৈরি হয়? সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টর কোনটা? মোস্টলি ইউজ সিলিকন, এই কারণে ওই ভ্যালিটার নাম বা যে কোম্পানিগুলো যে জায়গাতে আছে ওইটার নাম সিলিকন ভ্যালি, বুঝতে পারছো? তার মানে সব কিছুর আধুনিক এই পুরো ওয়ার্ল্ডে পুরো জিনিসটি আসলে সিলিকন বেসড, সব কিছু সিলিকন দিয়ে তৈরি, সব কিছু এই অর্ধপরিবাহী দিয়ে তৈরি, এই কারণে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কারেন্টটা কন্ট্রোল করা হচ্ছে মেইন ব্যাপার। এখন আমাকে একটা জিনিস বলো, টেম্পারেচার দিয়ে কি আমরা অলরেডি কারেন্টটাকে একটু কন্ট্রোল করে ফেলছি না বলো তো? ইয়েস অর নো? ইয়েস, আমরা একটু কন্ট্রোল করে ফেলছি। টেম্পারেচার বাড়ালে কমালে কারেন্ট ফ্লো একটু বাড়তেছে কমতেছে, অলরেডি একটু কন্ট্রোল করে ফেলছি। এখন এতটুকু কন্ট্রোল দিয়ে আসলে হয় না, কারণ আমি যদি তাপমাত্রার উপর কন্ট্রোলটাই রেখে দিই তাহলে আবার সমস্যা, যে তাপমাত্রা অনেক বাড়াইতে হচ্ছে অনেক কমাতে হচ্ছে, এটা আসলে আরেকটা প্যারা, অনেক খরচের ব্যাপার। সো আমরা শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করি না, আমরা এই একটা জিনিস পড়বো একটু পরে, ডোপিং, এই ডোপিং কনসেপ্টের মধ্যে চলে আসি কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য। সো আমাদের ডায়োড পড়তেছি, ডায়োড এখন আসিনি, আমরা সেমিকন্ডাক্টরে আসছি। সো সেমিকন্ডাক্টর দুই রকম হইতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ, ঠিক আছে? একটাকে বলা হয় বিশুদ্ধ, ওকে, বিশুদ্ধ, একটা বলা হয় অবিশুদ্ধ, ঠিক আছে? অবিশুদ্ধ, এটার ইংলিশ নাম আছে, বিশুদ্ধকে বলা হয় ইন্ট্রিনসিক, বা আরেকটা নাম আছে অন্তর্জাত, কারণ নামগুলো তো অনেক বেশি, এক একটা বইয়ে এক এক নাম। সো আমাদের সবগুলো নামই জানা থাকা লাগবে, কারণ এমসিকিউ কখন কোনটা দিয়ে বলে দেয় আসলে বলা যায় না। এটা হচ্ছে এক্সট্রিনসিক। তাইলে বলো তো এটার ইংলিশ নাম কি হবে বলো তো? মানে এটার বাংলা আরেকটা নাম কি হবে? বহির্জাত। একটা অন্তর্জাত, একটা হবে বহির্জাত। মোট কথা কি মনে রাখতে হবে বলো তো? একটা বিশুদ্ধ, একটা পিওর, আর একটা হচ্ছে ইমপিওর, একটা অবিশুদ্ধ। এটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে অবিশুদ্ধ। এখন সেমিকন্ডাক্টরগুলা সিলিকন, জার্মানিয়াম, এগুলোর মতো 4 যোজি মৌল, ঠিক আছে? 4 যোজি মৌল। কত যোজি মৌল? 4 যোজি মৌল। এখন 4 যোজি একটা মৌল, সবগুলা যদি 4 যোজি থাকে, তারা যদি একটা ক্যালাস গঠন করে বা একটা স্ট্রাকচার গঠন করে, তারা কি একটা সমযোজী বন্ধন গঠন করবে না বলো তো? সবার সাথে বলো তো, ইয়েস অর নো? একটা সমযোজী বন্ধন গঠন করে তারা একটা ক্যালাস গঠন করবে। যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়ো সোডিয়াম ক্যালাস বা এরকম সোডিয়াম ক্লোরাইড ক্যালাস, এরকম একটা ক্যালাস গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করে, যদি তারা একদম পিওর হয়। তাইলে বলো তো ইমপিওর বা যেগুলো বহির্জাত বা অবিশুদ্ধ, যেগুলা অবিশুদ্ধ জিনিস বলতে কি বোঝায়? আমি তোমাকে যদি বলি যে একটা দুধ অবিশুদ্ধ আছে, তুমি কি বলবো? ওই দুধের মধ্যে কি আছে বলো তো? আমি বললাম যে একটা দুধ অবিশুদ্ধ আছে, তার মানে ওই দুধের মধ্যে পানি মিশানো আছে, তাই না? কিছু কিছু পানি মিশানো আছে। এখন পানির পরিমাণ যদি বেশি মিশানো হয় তাহলে এটা অনেক বেশি অবিশুদ্ধ, পানির পরিমাণ যদি কম হয় তাহলে একটু কম অবিশুদ্ধ। তার মানে অবিশুদ্ধ থাকা মানে ওই জায়গাতে শুধু সিলিকন নাই, ভিতরে কিছু অপদ্রব্য আছে, ঠিক আছে? সবগুলা সিলিকনের মাঝে ফাঁকে ফাঁকে কিছু অপদ্রব্য আছে, অনেকটা তরমুজের মতো। নর্মাল তরমুজ হালি যদি না থাকতো, তরমুজের বিচি যদি না থাকতো, একদম পিওর তরমুজ, কত মজা, তাই না? মুখে কিছু বাজে না। যখনই এটার মধ্যে তুমি ইমপিউরিটি যোগ করবা, মানে তরমুজের বিচি যোগ করবা, তখনই সেটা ইমপিওর হয়ে যাবে। অনেকটা সেই রকম যে পুরোটা একটা তরমুজের ভিতরে আমি কিছু বিচি দিয়ে দিলাম, তার মানে এই জায়গাতে সেটা অবিশুদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এই জায়গাতে ডিফারেন্ট কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ডিফারেন্ট কিছু, কি দিব এটা পরের ব্যাপার। মনে করো অন্য কিছু দিয়ে দিলাম, অন্য কোনো মৌল, অ্যালুমিনিয়াম, জার্মানিয়াম তো সিলিকনে, মানে সেমিকন্ডাক্টরই, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল বলো তো? অবিশুদ্ধ হয়ে গেল। ব্যাপারটা বুঝছো? তার মানে একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে অবিশুদ্ধ। বলো ক্লিয়ার একদম? এখন এই যে একটা সেমিকন্ডাক্টরকে অবিশুদ্ধ করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডোপিং। কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। যে প্রক্রিয়া যেটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। ওকে, কি বলা হয়?
ডোপিং বলা হয়। তার মানে এখন যদি প্রশ্ন আসে ক নাম্বারে, একটু পরেই আসবে বোর্ডে আসা যে প্রক্রিয়া, তাকে বলা হয় ডোপিং। যদি ক নাম্বারের প্রশ্নটা আসে যে ডোপিং কি ব্যাখ্যা করো বা ডোপিং কি, কি বলবা? যে একটা সেমিকন্ডাক্টর দুই রকম হতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ, একটা অবিশুদ্ধ। একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে তার মধ্যে অপদ্রব্য মিশিয়ে অবিশুদ্ধ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডোপিং। দুধের মধ্যে পানি মিশানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে ডোপিং। তার মানে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে পানি না তো অপদ্রব্য মিশানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় ডোপিং। বলো ক্লিয়ার কিনা? তার মানে ডোপিং জিনিসটার ডেফিনেশন একদম ক্লিয়ার কিনা? এখন এই ওয়ার্ডটা আমি ইউজ করবো, ডোপিং ইউজ করবো, ঠিক আছে? অবিশুদ্ধ মেশানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় ডোপিং। এখন এই ডোপিংটা করে লাভ কি? লাভ হচ্ছে ওই যে কারেন্ট ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কেমনে কন্ট্রোল করবো একটু পরে দেখবো। কারেন্ট ফ্লোটাকে আমরা কন্ট্রোল করার জন্য এই অবিশুদ্ধটা মিশাচ্ছি। এখন অবিশুদ্ধটা আমরা দুই রকম ভাবে মিশাইতে পারি, ঠিক আছে? খেয়াল করো, অবিশুদ্ধটা আমরা দুই রকম ভাবে মিশাইতে পারি। আমরা অবিশুদ্ধটা মিশাচ্ছি বা ডোপিং করতেছি, আমি এখন থেকে ডোপিং ওয়ার্ডটা ইউজ করব। আমরা দুই রকম ভাবে মিশাইতে পারি। এক, আমরা 3 যোজি মৌল মিশাইতে পারি। 3 যোজি। কত যোজি? 3 যোজি। আরেকটা হইতে পারে আমি 5 যোজি মৌল মিশাচ্ছি। একজন বলতে পারে যে ভাই 6 যোজি মৌল কেন মিশাচ্ছি না? এটা আসলে মিশাই না আমরা, কারণ আমরা 3 যোজি বা 5 যোজি মৌল মিশাই আমরা পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করি, ঠিক আছে? 3 যোজি মিশাইলে ওই সেমিকন্ডাক্টরটাকে বলি আমরা পি টাইপ। আগেগুলো বিশুদ্ধ ছিল, তারপর ডোপিং করে আমরা পি টাইপ তৈরি করছি অথবা এন টাইপ তৈরি করছি। এগুলা কি বলতো, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? অবশ্যই অবিশুদ্ধ। বিশুদ্ধটাকেই তো আমরা ডোপিং করে পি টাইপ বানাইছি বা অবিশুদ্ধ বানাইছি, ঠিক আছে? এটাকে বলা হয় ডোপিং। আমি যদি 3 যোজি মৌল দিয়ে ডোপিং করি তখন আমরা পাবো পি টাইপ। আমরা যদি 5 যোজি দিয়ে ডোপিং করি তাহলে আমরা পাবো এন টাইপ। খুবই সিম্পল, ওকে? তাইলে 3 যোজি মৌল কোনগুলো আছে? একদম পানির মতো। পানির মতো না, একদম মনের মধ্যে। জীবনে সব কিছু বলতে পারবা, কিন্তু তোমার কি দিয়ে ডোপিং করতেছো সেটা বলতে পারবা না, ওকে? এই জায়গাতে তোমার পঞ্চযোজি আমি লিখে দিচ্ছি। পঞ্চযোজি বা এন টাইপের জন্য কি আছে? তোমার হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে? কি? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। অ্যান্টিমনির একই, এসবি বলে না? এসবি। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে